সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি, নির্বাচন, নীতি ও আদর্শ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, এবং এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি, এবং যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং খুব দ্রুত আসলে আমি প্রশ্নটা করতে চাই। সেটা হলো কতগুলি বিষয়, এগুলি আসলে জনগণের মতামত এবং জনগণের বা দর্শকদের মতামত থেকেই আমি আপনাদেরকে প্রশ্নগুলো করতে চাই। শুরুতে এই প্রশ্নটা থাকবে অ্যাডভোকেট শাকিল আহমদের কাছে। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। দল বদল না জার্সি বদল অনেকেই বলছে ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে। অনেকে বলছে ওরা জোট না করলে দল ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এ কারণেই ওরা জোটে গেছে, অর্থাৎ জামাত জোটে গেছে। 10 দলের যে জোট সে জোটে গেছে। এনসিপি, এবি পার্টি এগুলো জামাতে বি টিম। এনসিপির নেত্রীরাই বলছে এখন এটা পরিকল্পিতভাবে জোট, যা তাদেরকে আদর্শিকভাবে দেখানো হয় নাই। এনসিপি কেন জামায়াতে? আমি শুরুটাই করতে চাই অ্যাডভোকেট শাকিল আহমদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে যারা দেখছেন আজকের এই টকশোটি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এনসিপি একটি বাংলাদেশের মধ্যমপন্থী রাজনীতি করছে এবং মধ্যমপন্থী রাজনীতি নিয়ে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছে। এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, আমাদের এখানে যেমন রয়েছে মুসলিম, তেমনই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল, বাঙালি, সব রকমের কিন্তু ইনক্লুসিভ মানুষগুলোকে নিয়ে কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে। একই সঙ্গে দেখবেন যে এনসিপিটা কিন্তু অন্যান্য দল, বিএনপি থেকে এসেছে, ছাত্রদল থেকে এসেছে, জামাত থেকে এসেছে, শিবির থেকে এসেছে, এরকম ফ্যাসিবাদ বিরোধী প্রায় সবগুলো প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এনসিপিতে বিভিন্ন রকম নেতাকর্মীরা যুক্ত হয়ে এটা গঠন করা হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের জোটটা আসলে কেন? দেখেন, আমাদের এনসিপি বারবার বলেছিলাম যে আমরা একা ইলেকশন করতে চাই, যেন আমরা সারা দেশে আমাদের অবস্থান তৈরি করতে পারি, আমরা আমাদের একটা ভিত শক্ত করতে পারি। সে লক্ষ্যে কিন্তু আমরা সারা দেশে মনোনয়ন ফর্ম ছাড়লাম, সেটা আমরা চেষ্টা করলাম সেখানে লোকজন দেওয়ার জন্য। একই সঙ্গে আমরা প্রথম দিকে কিন্তু জোটের নিয়ে বিএনপির সঙ্গে আমরা অনেক সময় কথা বলেছি, আমরা বোঝাপড়া নিয়ে চেষ্টা করেছি। আমাদের মেন শর্ত ছিল যে আমরা এই যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, জুলাই অভ্যুত্থানকে যারা আফল করতে চায়, যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এবং লালন করতে চায়, একই সঙ্গে যারা জুলাই আমাদের যে সনদ রয়েছে এটাকে বাস্তবায়ন করবে, সংস্কারগুলোকে নিয়ে কাজ করবে এবং আফটার ইলেকশন সংস্কারকে একটা গুরুত্ব দিয়ে দেখবে, তাদের সঙ্গে আমরা এক হয়ে কাজ করতে চাই। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির সাথে আসলে আমাদের সেখানে মতের মিল হচ্ছে না। কারণ বিএনপি কি জুলাই চেতনাকে ধারণ করে না? ধারণ করে, কিন্তু দেখবেন আপনি কয়েকটি ওয়ার্ড বলি সহজ করে। বিএনপির মধ্যে বলছে যে জুলাই আন্দোলন, অর্থাৎ জুলাই বিপ্লব থেকে অভ্যুত্থান, অভ্যুত্থান থেকে আন্দোলন, এরপর হয়তো তারা জুলাই সহিংসতা কিংবা অন্য কিছু বলতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে আমরা এই সংস্কারকে অত গুরুত্ব দিব না বা মানি না। এরকমও বলা হয়েছে যে জুলাই সনদ যা আছে এটি আমরা দেখব কি কতটুকু করা যায়, অর্থাৎ সনদের সবটুকুকে যে ওনারা মানবেন তার কোনো নিশ্চয়তা কিংবা তার কোনো কিছু কিন্তু এনশিওর তারা বলছে না। আপনি এটাও দেখবেন যে সারা বাংলাদেশের অনেক জায়গাতে বিএনপি কিন্তু গণভোটের ন্যায়ের পক্ষে কিন্তু তারা একটা ক্যাম্পেইন করেছে এবং করছেও। সুতরাং নানা বিষয় মিলিয়ে আমাদের যে মূল চেতনা বা আমাদের যে মূল চাহিদা, এখানে বিএনপির সঙ্গে আমাদের কিন্তু মেলেনি। দ্বিতীয়ত হচ্ছে আমরা একা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমরা কাজও চলমান ছিল। যখন আমরা রাস্তায় গেলাম, বাস্তবে যখন গেলাম, ইলেকশনের জন্য কাজ করলাম, ক্যাম্পেইন করলাম, আমিও একটা আসনের কিন্তু মনোনীত প্রার্থী ছিলাম, অর্থাৎ এনসিপি 125 জনের মনোনয়ন দিয়েছিল, আমি তার মধ্যে একজন। যখন কাজ করতে গেলাম, আমাদের প্রত্যেকটি কেন্দ্রে কমপক্ষে 6 জন এজেন্ট লাগে, পোলিং এজেন্ট। এরকম গড়ে একটা আসনে মিনিমাম 2000 লোক প্লাস মাইনাস আপনার কোর মেম্বার লাগবে, যারা আপনার এজেন্ট হবে, মূল এজেন্ট হবে। আপনি একটা কেন্দ্রের বাইরে মিছিলের জন্য 20 জন মানুষ দেন বা না দেন, আপনাকে মিনিমাম 2000 প্লাস কোর মেম্বার লাগবে, আপনার বিশ্বস্ত, আপনাকে ডেডিকেটেড, কমিটেড, যে আপনাকে ওন করে। দেখা গেল আমাদের বেশিরভাগ জায়গাতে এরকম কোর ডেডিকেটেড লোকের অভাব আছে। এটা খুবই বাস্তবতা, মাঠের বাস্তবতা। একই সঙ্গে আমাদের এই কেন্দ্রের বাহিরে কেন্দ্রটাকে পাহারা দেওয়ার মতো যে ক্যাপাসিটিও কিন্তু এনসিপির ওরকমটা হয়নি। অনেক জায়গাতে আমাদের নেতৃবৃন্দ কিংবা আমাদের প্রার্থীরা কিন্তু ভোটের মাঠে আগিয়েছিল, কয়েক জায়গাতে এগিয়েছিল, যে বিএনপির চাইতে জামাতের চেয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু ভোট করার জন্য যে ক্যাপাসিটি ওখানে আমরা পিছিয়ে আছি। কিন্তু এনসিপি কে মানে স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ ছিল।
না দেখেন, এনসিপি কিন্তু 5ই আগস্টের পর সেই ভালোবাসাটা মানুষের অর্জন জি, করেছে, জি। এবং এই যে এই জোটবদ্ধ হয়ে এখন ইলেকশন করার ক্ষেত্রে এনসিপি কি সেই ভালোবাসাটা কি হারাচ্ছে কিনা, হারাতে বসেছে কিনা, এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। জি, আপনার সাথে আমি একমত যে হারাচ্ছে কিনা প্রশ্ন আছে, বাট আমি মনে করি আমরা হারাবো না ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আমাদের একটা কথা, জামাতের সঙ্গে কিন্তু আমরা জামাতের হয়ে জোট নয়, বরং এখানে একটা সমঝোতা হয়েছে কি যে আমরা একসাথে নির্বাচন করছি। মানে দেখুন, আপনাদের মানুষ নাই, দেখুন, আপনাদের লোকজন কম, লোকবল কম, আপনাদের এই সমস্ত না কারণে দেখেন, জামাতের বাংলাদেশে উপর নির্ভর করতে আপনি হচ্ছে। না না এরকম না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে 91 থেকে দেখেন যে 8 সাল পর্যন্ত, প্রত্যেক জায়গায় কিন্তু বড় দলের সঙ্গে ছোট দলের একটা সমঝোতা হয়েছে ইলেকশন পারপাস, এবং বড় দলের ক্যাপাসিটির সাথে যখন ছোট দলের ক্যাপাসিটিটা মেলে তখন ছোট আস্তে আস্তে করে একটা বড় হতে পারে, ক্যাপাসিটি বিল্ড আপ হয়, ক্যাপাসিটি Okay, বৃদ্ধি পায়। okay, তো okay. তারই অংশ হিসেবে এনসিপিও যুক্ত হয়েছে এই জামাত সহ 8 দলের সাথে। ওকে 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 অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট শাকিল আহমদ। আমি একটু চলে যেতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে। আমরা দেখেছি জামাতের প্রয়োজন আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছে একসময়, ফ্যাসিস্ট সরকারের অনেক সময় জামাতকে ঢাল বানিয়ে চলার চেষ্টা করেছে আমরা দেখেছি। কওমি জননী উপাধির বিষয়টিও আমাদের জানা। আমরা দেখেছি বিএনপির ঘরানার লোকজন মানে তো মানে প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে বিএনপির সাথে জামাত জোটবদ্ধভাবে ছিল, জোটবদ্ধভাবে তারা নির্বাচন করেছে, একসাথে সংসদে বসেছে, একসাথে প্রতিনিধিত্ব করেছে। তখন কিন্তু কথা হয়নি। এনসিপি যখন জামাতে এসে যোগ দিচ্ছে তখন এটা নিয়ে এত বেশি কেন কথা হচ্ছে, এত বেশি কেন মতামত আমরা নিচ্ছি, মতামত দিচ্ছি। এনসিপির প্রতি আসলে কি মানুষের মানে প্রত্যাশাটা একটু বেশি হয়ে গেছিল কিনা? জনাব হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদেরকে আপনাদের শুভেচ্ছা। দেখেন, আসলে জুলাই স্পিরিট এবং জুলাই যে অভ্যুত্থানের একটা চেতনার জায়গা তো ছিল, সেটা ছিল একটা নিউ সেটেলমেন্টের কথা ছিল, অর্থাৎ গতানুগতিক রাজনীতির বাইরে একটা নতুন কিছু এই তরুণ সমাজ দেশের মানুষকে উপহার দেবে। অর্থাৎ এতকাল যাবৎ যে বোরিং পলিটিক্স এখানকার মানুষ দেখে এসেছে তার বাইরে একটা নতুন কিছু। তো সেখানে তারা বলেছে অন্তর্বর্তীমূলক রাষ্ট্র ব্যবস্থার কথা, সেখানে তারা বলেছে নাগরিক অধিকারের কথা এবং একটা বৈষম্যহীন ব্যবস্থার কথা তারা বলেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কথা আমরা জানি। কিন্তু আমরা কি দেখলাম যে ওই স্পিরিট থেকে বাইরে এসে, অর্থাৎ যেই জায়গাগুলো এনসিপির যে চিন্তা তার সাথে সাংঘর্ষিক যে জায়গা, অর্থাৎ যেমন ধরেন যে নারী নেতৃত্ব, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব, যেটি আমাদের গণভোটেরও একটি প্রশ্ন, সেই জায়গায় যাদের সাথে একেবারে ফান্ডামেন্টাল আদর্শগত যে ব্যবধান, সেই জায়গায় যখন তারা এক হয়ে যাচ্ছে, এটা অনেকটা তেলে জলে মেশার মতো একটা ব্যাপার। যে কারণে এনসিপির ভেতর থেকেই যারা অগ্রগামী নেতৃত্ব ছিল, বিশেষ করে সেখানকার যে নারী নেতৃত্ব, তারাই কিন্তু প্রটেস্টটা করেছে এবং তারা বলেছে যে আমরা যে আদর্শ থেকে এনসিপি করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমার দল আজকে সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমার আদর্শের ঘোরতর বিরোধী যে দল, যে আদর্শ, তার সাথে কৌশলের নামে এক হয়ে যাচ্ছে, একসাথে নির্বাচন করতে যাচ্ছে। এবং একসাথে নির্বাচন মানে কি? একসাথে সরকার করা। তাহলে একসাথে একটা পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি যখন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন করে, তাহলে তার এখানে আদর্শের পার্থক্যের জায়গাটা কিন্তু খুব বেশি থাকে না। যেমনটা আমরা দেখেছি বিগত সরকারের আমলে কিছু বাম নেতা যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিল, তাদের বাম আদর্শ কিন্তু তারা আর সেখানে ধরে রাখতে পারে নাই। অমুক মনোনীত প্রার্থী, এমনটাও দেখেছি। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি এই জোট রাজনীতির নামে অনেকে নিজের দল থেকে পদত্যাগ করে নিজের মার্কা বিসর্জন দিয়ে অন্য বড় দলে যোগদান করছে। হাইকোর্টে একটি মামলাও হয়েছে, সেই মামলায় তারা হেরেছে যে কোনো দলে ছোট দল যদি যায়, কোনো জোটে যদি কোনো ছোট দল যায়, সে তার নিজ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এই আইন যখন কোর্ট থেকে রায় দিল, তখন তারা বাধ্য হলো দলটাকেই বাতিল করে দিতে। তো এই যে একটা নীতিহীন, শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার লোভে, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এই যে জোট চর্চা, এইটা এই দেশের মানুষ দেখতে চায় নাই। সে কারণেই এনসিপির কাছে যে আশাবাদ ছিল, সেটাও যখন দেখলো একই রকম, তখন মানুষ বরাবরের মতো হতাশ হয়েছে। এবং শুধু মানুষ না, যারা এনসিপির নেতা তারাও হতাশ হয়েছে, যারা এনসিপির সমর্থক তারাও হতাশ হয়েছে। সেই হতাশার চিত্রই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। সেটা নিয়েই আলোচনা হচ্ছে। আসলে চলে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। প্রত্যাশা এবং প্রাপ্তি কোন জায়গাটা দেখছেন আপনি? কোনটা জিতেছে, কোনটা হেরেছে বলে আপনার কাছে মনে হলো? এখনো জয় পরাজয় বলা যাবে না, তবে প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে একটা বিস্তর ফারাক বা একটা হেরফের আমরা দেখছি, সেটা স্পষ্ট। সেই ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হচ্ছে এনসিপি, কারণ তারা উচ্চাশা দেখিয়েছিল, আশাবাদী করে তুলেছিল। তো এনসিপিকে অন্যান্য দলের সাথে তুলনা করে বড় দল বা ছোট দল বলাও ঠিক হবে না, কারণ সরকার হটানোর আন্দোলনের প্রশ্নে এনসিপি একটা প্ল্যাটফর্ম। তখন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র ছিল তাদের নাম। তারা ছিল সুপার পাওয়ার,
মহাশক্তির মতো, ফ্রন্টলাইনার তারাই ছিল। তো সেটা ছিল এক বাস্তবতা, আন্দোলনের বাস্তবতা, মাঠের বাস্তবতা। কিন্তু এখন যখন নির্বাচনের বাস্তবতা এসেছে, আবার তারাও দল গঠন করেছে, তারা এক ভিন্ন বাস্তবতা কিন্তু ফেস করছে, মুখোমুখি হচ্ছে। তো তখন এই মুখোমুখি হতে গিয়ে কখনো মুখ নিচ্ছে বিএনপির দিকে, কখনো নিচ্ছে জামাতের দিকে। অর্থাৎ নিজেদের দিকে থাকার যে শক্তি, সামর্থ্য অথবা চেতনাগতভাবে যে শক্তিটা থাকা উচিত ছিল, সেটা তারা হারিয়ে ফেলেছে। তার মানে কিন্তু আবার এই নয় যে জুলাই চেতনা বাসি হয়ে গেছে, কিন্তু চেতনা বেশি বেশি উচ্চারণের ফলে, যেহেতু এটা আগে অনেকবার উচ্চারণ হতো ৭১-এর চেতনা বা স্বাধীনতার চেতনা, সেটার একচেটিয়া কায়কারবার অথবা দোকানদারের মতো কাণ্ড কীর্তি করতো আওয়ামী লীগ। যে কারণে চেতনা আর যাতনা কোনটা, কোনটা কার জন্য চেতনা, কোনটা কার জন্য যাতনা বোঝা বড় মুশকিল। এই নির্বাচন আসার পরও এখন কিন্তু জুলাই চেতনার কথা খুব বলা হচ্ছে। আজকে বোধহয় আপনি সংবাদে দেখেছেন, জাতীয় পার্টি দাবি করেছে যে জুলাই চেতনা তারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তাহলে আপনি তামাশা বলেন আর মস্করা বলেন আর বাস্তবতার খোঁচা বলেন, সেটা উপলব্ধি করার বিষয় আছে। তো এনসিপির প্রতি যেহেতু মানুষের একটা আদর বলেন, স্নেহ, ভালোবাসা সব ছিল তাদের, কিন্তু সেটা আবার নির্বাচনের মাঠের জন্য নয়, সেটা ছিল সরকার হটানোর আন্দোলনের জন্য। তো তারাও বলছে, সাম্যর কথা বলছে, ন্যায্যতার কথা বলছে। তো ওগুলো বলার জন্য যে মৌসুমটা ছিল, তারা কাজ দেখিয়েছে। এমনই কাজ দেখিয়েছে, যদি আপনি মার্কিং করেন গোল্ডেন জিপিএ 5 বলা যাবে। অন্যদেরকে হয়তো তুলনাটা তাদের কাছে আসবে না। তো তখন পর্যন্ত তারা কিন্তু একটা ফোরামের মতো ছিল। তাদের সাথে যেরকম ছাত্রলীগের লোকজনও ছিল, বিএনপির লোকজন ছিল, জামাতের লোকজন ছিল, সব মিলিয়ে তারা একটা মোহনায় কিন্তু মিলিত হয়েছে। আবার তারা নতুন একটা বন্দোবস্তের কথা বলেছে। এখন এই পুরনো কথাগুলো কেন আসছে? তাদের মধ্যে ছাত্রলীগ ছিল, অথবা ছাত্রলীগ করে কিন্তু ভিতরে ভিতরে আবার শিবির করে। অর্থাৎ কাকের বাসায়ও কুকিল থাকে, কুকিলের বাসায়ও কাক থাকে। এই যে কথাগুলো কিন্তু এখন নতুন আসতো না। তারা যদি নির্বাচনের মাঠে, আমি বিশ্বাস করি তাদের যেই স্নেহ ভালোবাসা তারা পেয়েছিল, তারা একটা শক্তিমান থাকতে পারতো কোনো দিকে না গিয়ে, কারণ তাদের কিছু এজেন্ডা ছিল। তাদের তুলনায় তো হাদির ইনকিলাব মঞ্চ আরো ছোট, ছোটরও ছোট, কোনো দলও বলা চলে না, একটা মঞ্চ। সে কিন্তু সারা বাংলাদেশে একটা হাইপ তুলেছে, খেয়াল করবা, ভুল হবে, গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। তো কি তার কথা যদি আমরা এখানে তুলে আনি, সে আওয়ামী লীগের নানান সমালোচনা করেছে, আধিপত্যবিদের বিরুদ্ধে করেছে, বিএনপির বিরুদ্ধে করেছে। যখন এনসিপির কথা বলতে গেছে, ছেলেটা বলেছে যে তার কলেজাটা ছেড়ে যায়। কেন কলেজাটা ছেড়ে যায়? স্বাভাবিক নিয়মে তো তারও এনসিপিতে যাওয়া কথা, যেহেতু সে ওই জুলাই যোদ্ধাদেরই একজন। কিন্তু সে সম্ভবত এনসিপিতে এখন যারা আছেন বা আমরা যারা অবজার্ভ করছি, জ্ঞানে, বুদ্ধিতে বা ভবিষ্যৎ চিন্তায় যে কারো চেয়ে বোধ একটু আগানো। নইলে ওই ছেলেটা ছোট্ট একটা মঞ্চ করলো, গোটা বিশ্বে আলোড়ন তৈরি করলো। একটা বিষয় দেখেন, বিস্তারিত না গিয়ে দুঃখজনকভাবে তার এই মৃত্যুকেও আমরা কিন্তু রাজনৈতিক পণ্য করে ফেলেছি। তো সে তো শত্রু পয়দা করে ফেলেছে। প্রথমত শত্রু কয়জনকে পয়দা করেছে দেখেন, 299 জনকে। সে বলেছে যদি এমপি হতে পারি ওই 299 জনকে সে ফলো করবে, এমনকি তার ভাষায় শান্তিতে থাকতে দেব না। অর্থাৎ ছেলেটা সাহস দেখেন। তো ওই রকম শক্তি তো এনসিপিতেও ছিল। এনসিপি যখন যেটা বলেছে, বিশেষ করে আওয়ামী লীগ যেই টোনে কথা বলতো, সাম্প্রতিক সময় দেখা যায় মাঝে মধ্যে বিএনপিও কিন্তু এই টোনে কথা বলে। তারা এখন যাদের সাথে মিতালি করেছে, জামাতে ইসলামী, তাদের দিক থেকেও এনসিপিকে বলা হয়েছিল বাবারা বেশি আগে বাড়ো না। জামাতের একজন শীর্ষ নেতাই বলেছেন। অর্থাৎ তাদের প্রতি যে একটা টোন, অথবা আপনি বলতে পারেন যে তারুণ্যের প্রতি যে একটা ভীতি বলেন, অগ্রাহ্য করা বলেন, অথবা ভয় পাওয়া বলেন, সেটা কিন্তু আমরা পদে পদে দেখেছি। যেটা হাদি বারবার বলে গেছে, এনসিপির কয়েকজনও কিন্তু বলেছে। তখন আওয়ামী লীগ থেকে বলা হতো মাঝে মধ্যে যে ছেলেগুলা বেশি পেকে গেছে, অথবা ছোট মুখে বড় বড় কথা বলে, এসব কথা বলা হয়েছে। বারবার যে বিষয়টা আমরা এনসিপির বিভিন্ন নেতা কর্মীদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, মোস্তফা কামাল, যে তাদেরকে সবসময় ইগনোর করার একটা বড় দলগুলোর একটা প্রবণতা আছে, এবং এই কারণে তারা কিন্তু নিজেদেরকে অনিরাপদ বোধ করছে। এমনিতে তাদের জীবনের হুমকি আছে, এ কারণে তাদের একটা বড় স্রোতের সাথে গিয়ে মিশতে হচ্ছে। কিন্তু এই বড় স্রোত যদি মানে জামাত না হয়ে বিএনপি হতো, তবে আসলে এই সিনারিওটা কি
মানে অন্যরকম হতো কিনা, একটা কাছাকাছি হতো, খুব অন্যরকম হতো না, সমালোচনা তখনও হতো। বিরতির পর নিশ্চয়ই আমি এই প্রশ্নটার উত্তর নিব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিট চেক করুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি, নির্বাচন, নীতি ও আদর্শ, এই বিষয়গুলো নিয়েই কথা বলছি। অনেকগুলো জোট হয়েছে এবং জোট ভিত্তিক রাজনীতি বা জোট ভিত্তিক নির্বাচন হতে যাচ্ছে 2026 সালের, এমনটাই বলা হচ্ছে। বিএনপি বলো একটা বড় জোট, এবং সেই সাথে 10টি দল নিয়ে আরো একটি জোট হয়েছে, এনসিপি এবং জামাত জোট। মানে যদি আমি বলতে চাই, সেখানে আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে। কিন্তু আজকালকার সবচেয়ে বড় খবর হচ্ছে এনসিপি কেন জামাতে, এই বিষয়টি নিয়েই আমরা কথা বলছি। অন্য কোনো জোট নিয়ে কথা বলছি না। এনসিপি কেন জামাতে, এটি আমাদের কাছে এখন মূল প্রায়োরিটি। আমি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে শুরুতেই চলে যেতে চাই। মধ্যপন্থার কথা বলা হচ্ছিল আমাদের শুরুতেই, অ্যাডভোকেট শাকিল আহমদ কিন্তু মধ্যপন্থার কথা বলছিলেন। ঠিক এই মুহূর্তে এই যে জোটে যোগদানের পর যে মধ্যপন্থার যে বিষয়টি, এটি কতটুকু থাকলো? এবং অনেকে বলছে যে মানে তারা দাবি করছে যে এই 30 জনই আসলে 270 জনকে চালাবে, এমনটাই তারা দাবি করছে। কিন্তু অনেকে বলছে যে এই এনসিপি জামাতের মধ্যে বিলীন হয়ে গেল। আপনার কাছে আপনার মতামত জানতে চাই। দেখেন, এই যে যখন অ্যালায়েন্স হয়, এটাকে ওয়েস্টার্ন পরিভাষায় অ্যালায়েন্সকে বলে যে পলিটিক্যাল লিভ টুগেদার। আর যখন এক দল করে তখন ইটস এ পলিটিক্যাল ম্যারেজ। এখন এনসিপি কি রাজনৈতিক বিবাহ করলো না রাজনৈতিক লিভ টুগেদার করলো, এটাই আমাদের বোঝার ব্যাপার। এখন মধ্যপন্থার যে ব্যাপারটা, সেই ব্যাপারের মূল কথাটাই ছিল এনসিপির গোড়া থেকে একটা ইনক্লুসিভ, একটা অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা, যেটা পুরনো ব্যবস্থাকে নাকচ করবে, যেটা নয়া বন্দোবস্ত বা নতুন ন্যারেটিভ, নয়া বয়ানের কথা তারা বলেছিল। জামাতে ইসলামী তার যে বয়ান, এই বয়ানটা কিন্তু নতুন বয়ান না, সেটা ব্রিটিশ আমল থেকে ভারতে জন্ম নেওয়া তাদের যে তাত্ত্বিক গুরু মাওলানা মওদুদির যে বয়ান, এটি একটি পুরনো বয়ান, এটি কোনো নতুন বন্দোবস্ত নয়। এবং সেই বন্দোবস্তে নারীর অবস্থান কতটুকু এটা আমরা সবাই ভালো করে জানি। কিন্তু এনসিপি যে নতুন বন্দোবস্তে নারীর অবস্থানটা বলেছে, সেখানে কিন্তু নারীকে তারা একটা বিশাল জায়গায় নিয়ে এসেছিল। আমরা অনেকগুলো মানে সমন্বয়ক, মুখ্য সমন্বয়কের জায়গায় কিন্তু আমরা নারী নেতৃত্বকে দেখেছি। তারাই সবার আগে কিন্তু এই দল থেকে, এবং তারা যখন দেখলো যে তাদের অন্তর্ভুক্তিটাই প্রশ্নের সম্মুখে পড়ে যাচ্ছে, তারা যখন দেখলো তারাই মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে নিজেরাই যখন মাইনাস হয়ে যাচ্ছে, আমরা কাকে আর অন্তর্ভুক্ত করব? ফলে এই যে পলিটিক্যাল লিভ টুগেদার তারা করতে যাচ্ছে, এই লিভ টুগেদারে তাদের যে নিজেদের যে মান সম্মান, অস্তিত্ব, আদর্শ এবং তাদের যে প্রারম্ভিক ঘোষণা, কিছুই থাকছে না। এবং এই কারণেই কিন্তু ফোকাসটা এইদিকে চলে আসছে। মানুষের আশাবাদের জায়গায় এই তরুণরা ছিল, যারা একটা পুরনো ব্যবস্থাকে উল্টে পাল্টে একটা নতুন কিছু সামনে আনার জন্য একটা ন্যারেটিভ নির্মাণ করেছিল। সেই ন্যারেটিভে কি বলা হয়েছিল? সেই ন্যারেটিভে বলা হয়েছিল যে যত ধরনের আধিপত্যবাদ আছে, পলিটিক্যাল আধিপত্য, লৈঙ্গিক আধিপত্য, আপনার কালো টাকার আধিপত্য এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের যে দৃঢ় বক্তব্য ছিল, সেই জায়গাগুলো ধীরে ধীরে এই জোট করার মধ্য দিয়ে ম্লান হয়ে গেল। এবং সেই কারণে যারা রাজনীতি করে না, যারা রাজনীতি নিয়ে যাদের বিন্দুমাত্র আগ্রহ নাই, তারাও কিন্তু হতাশ হয়েছে। আমি চলে যেতে চাই শাকিল আহমেদের কাছে। শাকিল আহমেদ, মানে জামাতের সাথে এই যে জোট করার সিদ্ধান্তের পর এনসিপি থেকে সামান্তা শারমিন, তাসনিম জারা ও তাসনুবা জেবিন, এই 3 জন নেত্রীর পদত্যাগ অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে। লক্ষণীয় বিষয় হলো তারা 3 জনই নারী। এখান থেকে বোঝা যায় জামায়াতে ইসলাম নিয়ে নারীদের ভেতরে কি পরিমাণ অনাস্থা ও ভয় কাজ করছে। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে নারীরা ইতোমধ্যে একটি সিদ্ধান্তই পৌঁছে গেছে বলেই মনে হচ্ছে। মানে এবারে নির্বাচনে বাংলাদেশে নারী ভোটারের সংখ্যা কিন্তু 6,28 লাখেরও বেশি। কিভাবে বিশ্লেষণ করবেন? খুব সংক্ষেপে কিন্তু আপনাকে সংশোধন করে দেই যে সামান্তা শারমিন পদত্যাগ করেনি, আমাদের দলে এসে রয়েছে এবং সে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেই, সদস্য সচিব হিসেবে আমাদের দলে আছে। নির্বাচন করবেন না এই ঘোষণা, নির্বাচন করবেন না বলেছেন, কিন্তু হ্যাঁ জোটকেও সাপোর্ট করছে, নির্বাচন করবেন না বলেছেন, কিন্তু উনি আমাদের দলে আছেন এবং দলের কার্যক্রমের সাথে উনি আছেন এবং কার্যক্রম রেগুলার পরিচালনা করছেন। আচ্ছা, তাসনিম জারা এবং তাসনুমা জাবিন পদত্যাগ করেছেন। দেখুন, আসলে একটা দলে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে অনেকগুলোর মানে নদীর পানি একসাথে হয়ে একটা মহাসাগরের রূপ নিয়েছে। এই মহাসাগর যখন রূপ নিয়েছে, সেখানে নানান জনের নানান মত থাকবে, সব দলেই এরকম নানান মত থাকে, কিন্তু আমরা যখন দল পরিচালনা করি মেজরিটির মত নিয়ে কিন্তু আমাদের দল চালাতে হয়। আজকে যে জোটে আমরা গিয়েছি, জোটে কিন্তু হঠাৎ করে আমরা চলে যাইনি। এখানে আমাদের প্রথমে আমাদের মিটিং হয়েছে, এরপরে ইসি মিটিং হয়েছে। ইসি মিটিংয়ে কিন্তু 2 জন ছাড়া বাকি সবাই মত দিয়েছে জোটের পক্ষে।
যে হ্যাঁ আমাদের বাস্তবতার মধ্যে আমাদের জোট ছাড়া কোনো অপশন নেই, সো আমরা যেতে পারি। এবং এটা কথা ছিল যে আমরা যাব, তবে আমাদের খেয়াল রাখতে হবে কতগুলো বেশি সিট নিয়ে আমরা যেতে পারি। তাহলে যেখানে মেজরিটি পার্সেন্ট 98% মানুষ যেখানে ভোট দিল বা মেজরিটি পার্সেন্ট ভোট দিয়ে যেতে পারি, তাহলে আমার মতের বিপক্ষে যেতেই পারে, তাই বলে কি আমি পদত্যাগ করব? অবশ্যই না, করা উচিত না। যদি দলের প্রতি আমার কমিটমেন্ট অ্যান্ড লয়ালিটি থাকে, আমি মনে করি এটা উচিত হয়নি তাদের। আচ্ছা, এখন যদি পার্সোনাল ম্যাটার থাকে যে ভাই আপনার সাথে উনি গিয়েছেন, সো আমি করতে চাই না, বা আমার মতের মিল বা আমার আদর্শ মিল হয়নি, সো আমি থাকতে চাই না। এখন ব্যক্তিগত ইস্যু থাকে, কিংবা এমন থাকে কমিটমেন্ট যে না এনসিপি যদি বিএনপির সঙ্গে যাইতো আমি থাকতাম, জামাতের সঙ্গে গেছে আমি থাকবো না, তাহলে সেখানে আসলে আপনি চলে গেছেন, এটা ভালোই হয়েছে বলে আমি মনে করি। কারণ ওকে ওকে ওকে, মানে আপনি এটাকে মনে করছেন যে দলের দু একজন নেতা কর্মী চলে যেতেই পারে, এটা দিয়ে আসলে দল খুব বড় বেশি ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তির চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, এবং একটি দল চলবে সবসময় মেজরিটি পার্সেন্টের মতামত নিয়ে। এখন যদি মেজরিটি পার্সেন্টের মতকে আমি গুরুত্ব দিতে না পারি, সম্মান করতে না পারি, তাহলে আমার থাকা না থাকা হয়তো একটা পোর্শনে হিট করতে পারে, কিন্তু দল হিসেবে কি আমি থেমে যাব? না, আমি থেমে যাব না, দল হিসেবে চলতে হবে, দল হিসেবে আপনাকে চলতে হবে। আমি চলে যাই মোস্তফা কামাল আপনার কাছে। একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে প্রশ্নটা করেছিলাম যে এই জোটটা যদি জামাতের সাথে না হয়ে এনসিপি বিএনপির সাথে করতে পারতো, তাহলে কি এত বেশি সমালোচনার মুখোমুখি তাদেরকে হতে হতো? সমালোচনা অবশ্যই হতো, মাত্রাগতভাবে বেশি বা কম, সমালোচনা অবশ্যই হতো। আর আমিও তারা জামাতের সাথে গেল কেন এই প্রশ্নে যেতে চাই না, যে তারা তো বলছে মধ্যম পন্থা, কিন্তু তারা তো আসলে উত্তম পন্থা ছিল, বা উত্তম পন্থা হওয়ার কথা ছিল, অন্য কোনো পন্থার সাথে তাদের মিল হওয়ার কথা ছিল না। তারা যদি নির্বাচনে যেত, ধরেন যেহেতু দল করেছে, একটি আসনও না পেত, তারপরও এনসিপি কিন্তু এনসিপি। কি কারণে? কারণটা এখানে যে আমাদের যে প্রথাগত রাজনীতি বা পুরনো যে বন্দোবস্ত, সেখানে হচ্ছে যে নির্বাচন আসলে তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, এমপি হতেই হবে। তো এমপি হতে গেলে কোন দিকে যেতে হবে? যে এইদিকে পাল্লা ভারী বেশি, ওই দিকেই। বর্তমান বাজারে দেখছেন যে ধানের শীষের বরকত খুব বেশি, জৌলুস বেশি, ওখানে একটু ছোঁয়া চায় সবাই। তো এনসিপি ওখানে গেলেও নিশ্চয়ই সমালোচনা হতো, হয়তো বা মাত্রাগতভাবে ভিন্ন হতো। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, এনসিপির যে পলিটিক্যাল মার্কেটিং, রাজনীতির মধ্যে একটা মার্কেটিং আছে, মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে শক্তিমান এনসিপি। কারণ তারা যখন আওয়ামী লীগের মতো একটা দলকে হটিয়েছে, তখনও তাদের সমালোচনা ছিল। আওয়ামী লীগ বলতো, তাচ্ছিল্য করতো, রাজাকারের নাতিপুতিতে বলা হয়েছিলই, আরও বলা হয়েছিল যে এরা ছোট মুখে বড় কথা বেশি বলে। কিন্তু এই ছোট মুখগুলো কিন্তু একটা বড় কাজ করে দেখিয়েছে। মাত্র গত সপ্তাহে তাদের কথাগুলো কিন্তু চোখা চোখা প্রত্যেকের, আবুল হাসনাত আবদুল্লাহ, সার্জিস অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি। হাসনাত আবদুল্লাহ মাত্র গত সপ্তাহে বললো যে প্রয়োজনে ভারত যদি এত ডিস্টার্ব করে, তাদের 7 সিস্টার আমরা ভেঙে দেব। কিন্তু কি ট্রেজেডি দেখেন, এক সপ্তাহের ব্যবধানে এনসিপির যে সিস্টাররা ছিলেন, এই সিস্টাররাই কিন্তু সরে গেলেন। এটা কিন্তু এনসিপি কিভাবে উপলব্ধি করবে, এটা তাদের বিষয়। বা যদি মনে করে যে কিছুই হবে না, তারা চলে যাওয়াতে মেজরিটি রয়ে গেছে আমাদের সাথে, বিষয়টা ওই রকম না। এনসিপি আপনি যদি মধ্যম মানের কথা বলেন, বদদোয়ার শিকার হবে। কারণ তাদের প্রতি যার প্রতি আদর বেশি, ভালোবাসা বেশি, স্নেহ বেশি, নির্বাচনের মাঠে তারা যেভাবে এসেছে, তারা কিন্তু বিএনপি কি করছে ওইটা ফলো করছে, জামাত কি করছে ওইটা ফলো করছে। মধ্যম জায়গা তো বিএনপি বাংলাদেশে আছেই, একক অবস্থা বিএনপি। মধ্যম মানে ওখানে শিক্ষিত অশিক্ষিত ভরপুর, চোর গুন্ডা বাটপারও ভরপুর, ভালো মানুষও ভরপুর, রাজনীতিতে পাকা খেলোয়াড়ে ভরপুর, বিত্তশালী লোক আছে, কূটনীতি বোঝে এমন ভরপুর লোক আছে, ভালো মন্দ মিলানো। অর্থাৎ মধ্যমপন্থার এক বৃহৎ দল বিএনপি, অন্যগুলোর তুলনাও হয় না। তো ওই জায়গায় এনসিপির উপলব্ধি করার এখনো সময় আছে। কারণ জোট বা মিতালির সময় কিন্তু শেষ হয়ে গেছে, ওই রকম না, আরো সময় আছে। মানে কি জোট থেকে বের হয়ে যাওয়ারও সময় থাকে? থাকে, নির্বাচনের আগ পর্যন্ত তারা বের হতে পারে? থাকে। আচ্ছা, কারণ এটা পরকীয়া তো অনেকটা, বের হওয়ার সুযোগ থাকে। তো এই এখন এনসিপি কিভাবে ওই সুযোগটা নেবে সেটা তাদের বিষয়। আমি মনে করি তাদের ওই সুযোগ আছে, এবং তারা যেখানেই যাচ্ছে আদর কিন্তু পাচ্ছে একটা। নির্বাচনের মাঠের জন্য যে তারা উপযুক্ত নয়, সেটা আমি গত 1 বছর থেকে বলে আসছি। যে কারণে আমাদের অ্যাডভোকেট শাকিলও কিছুটা স্বীকার করে ফেলেছেন। কারণ এই প্রজন্মের একটা বৈশিষ্ট্য আছে, তারা কথা স্বীকার করে, গোপন করে না, চাতুরি করে না খুব একটা।
মাঠে তাদের জন্য দোয়া করে সবাই, ভোট দিব এই কথাটা দেয় না, বলে যে দোয়া করে দেই, অর্থাৎ ভোটটা আরেক জায়গায় দিবে, অর্থাৎ দোয়া আর ভোট এই দুটার মধ্যে তফাৎ আছে। প্রস্তুতির একটা সময়ও তারা নিতে পারতো, জি। মানে সেই পথে সরাসরি ওই যে সংসদের কথা না ভেবে তারা হয়তো বা প্রস্তুতির আরো একটু সময় সংসদে দিতে না পারতো। গেলেও, হ্যাঁ, সংসদে না থাকলেও রাজপথে তারা কিন্তু স্বতন্ত্র থাকতে শক্তিমান। পারতো। একটা বিরতির সময় হয়ে গেছে মোস্তফা কামাল, একটা বিরতি নিয়ে ফিরি, নিশ্চয়ই তারপর আরো কিছু বিষয় জানবো আপনাদের কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি, নির্বাচন, নীতি ও আদর্শ নিয়ে কথা বলছিলাম। এবার আসলে খুব সংক্ষেপেই আমি যে একটা প্রশ্ন রেখে গেছিলাম, সেই প্রশ্নটার উত্তর মোস্তফা কামাল আপনার কাছেই তো আমি রেখে গেছিলাম। প্রশ্নের উত্তরটা যদি আপনি একটু সংক্ষেপে দিতেন, কারণ এই অংশে আমার কাছে সময় খুব কম। জি, নির্বাচন আসলে ভোটের শব্দটা উচ্চারণ হয়, আর ভোটের সমান্তরাল হচ্ছে জোট। আরো একটা শব্দ তো আছে, এখনো কিন্তু ওই সময় আছে, সেটাকে বলে বয়কট, অর্থাৎ বর্জন। এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি, যতই আমরা আশাবাদী হচ্ছি, নিশ্চিত হচ্ছি যে সামনে একটা নির্বাচন, কিন্তু বয়কট ধরনের বা বর্জন ধরনের শব্দ কিন্তু সন্ধ্যা থেকে উচ্চারণ শুরু হয়েছে। হয়তো ছোট্ট ছোট্ট জায়গার থেকে হচ্ছে, কিন্তু এগুলো আমাদেরকে কিন্তু একটা বাজে বার্তা দিচ্ছে। আর এর মাঝে দিয়ে এনসিপি যে প্রাসঙ্গিকতার মধ্যে ছিল, তারা কিছু বদনাম কিন্তু কুড়িয়ে ফেললো। ছোট্ট করে একটু শেষ করে ফেলি, যে একটা বড় রকমের বদনাম ছিল যে কিংস পার্টি, এই বদনাম কিন্তু তাদের সইতে হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি এখন কি দেখা গেল, যে না, কিংস পার্টির ধারে কাছে তারা যেতে পারেনি। যদি যেতে পারতো তাহলে তো তাদের বড় অভিভাবক ছিলেন, প্রধান উপদেষ্টা স্বয়ং তাদের অভিভাবক, তো ওখান থেকে ডাক দোহাই থাকতে পারতো, দিক নির্দেশনা থাকতে পারতো। এনসিপি এর মধ্যে প্র্যাকটিক্যালি 3-4 ভাগ, তারা আবার ভাগ বললে রাগ করে যে না, ভাগ নাই, বিভক্তি আছে। তো যদি অভিভাবক থাকতেন, কিংসের কাছ থেকে পরামর্শ পেতে পারতেন, বা ডাক দোহাই যেটাকে বলে সেটাও দিতে পারতেন। আমরা সেটাও কিন্তু দেখছি না। তো এটা এনসিপির জন্য ভবিষ্যতে একটা বাজে বার্তা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল। আসলে এই অংশে একেবারে সময় কম, আমি একটু চলে যেতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে। অনেকে বলছে যে এই যে জোটটা করা হয়েছে, জনাব তারেক রহমান দেশে ফেরার পরেই এই জোটটা নিয়ে মানে এক ধরনের সরগরম আলোচনা হয়েছে, এবং বলা হচ্ছে বিএনপিকে এক ধরনের চাপে রাখার জন্যই এই জোটটা করা হয়েছে। এবং শুধু তাই না, মানে এই জোটটা বিএনপিকে চাপে রাখবে একদিকে, এবং সেই সাথে একটা ক্ষমতার মসনদ দখলের যে বিষয়টি, সেটি অনেকের মতামত থেকে আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখলাম। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। দেখেন, আমার পর্যবেক্ষণে বিএনপির জন্য কোনো চাপ নাই। বিএনপির জন্য একটাই চাপ, কেউ যদি নির্বাচন চলাকালীন সময় নির্বাচন থেকে সরে যায়, এটাই তার উপর একটা স্নায়বিক চাপ হবে। যদি সবাই নির্বাচনে শেষ পর্যন্ত থাকে, আমার পর্যবেক্ষণ বলে যে ভোট নামক যে গরুর হাট এই সময়কালে জমে উঠেছে, কেনাবেচা হচ্ছে, সেখানে বিএনপির কেনাবেচায় অনেকটা এগিয়ে আছে এবং তার এখানে খুব একটা হারানোর কিছু নাই। কিন্তু নির্বাচনটা থেকে যদি বড় স্টেক হোল্ডার অর্থাৎ জামাত বা এনসিপি এই ধরনের ফোর্স যদি ইলেকশনটা বয়কট করে, তাহলে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে নির্বাচনটা ডামি নির্বাচন হয়ে গেল কিনা। ফলে এই জোটকে, অর্থাৎ বিএনপির অপর জোট, বিরোধী জোট যদি বলি, যে জামাত এবং এনসিপিকে নির্বাচনে রাখার জন্য বিএনপি হয়তো চেষ্টা চরিত্র করতে পারে এবং আন্ডারহ্যান্ড অনেক আলোচনা হতে পারে, অনেক ধরনের ডিলিং হয় পলিটিক্সে, সেই ডিলিং এর কিভাবে হয় সেটা আমরা নাই বা বললাম। তো এই অবস্থা চলতে থাকলে যেটা ঘটবে, দুঃখজনক হলেও সত্য, যে জুলাই অভ্যুত্থান যে নয়া বন্দোবস্তের কথা বলে আমরা জেনেছিলাম, সেই জুলাই অভ্যুত্থান কার্যত আবার পুরনো বন্দোবস্তে, অর্থাৎ পুরনো যেই মনোটোনাস যে রাজনীতি, যেই বোরিং পলিটিক্স, যে পলিটিক্সের প্রতি মানুষ বীতশ্রদ্ধ, সে জায়গাতেই আসলে এনসিপি ফেরত গেল। কিন্তু আমি মনে করি এই শহীদের আত্মদান বৃথা যেতে পারে না। বাংলাদেশের তরুণরা আবার সত্যি একটা নতুন বন্দোবস্তের তৈরি করবে এবং একটা সাম্যভিত্তিক যে সমাজ, যে সমাজে নারী পুরুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ, পাহাড়ি বাঙালি, সবার সমান অধিকার থাকবে। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল কথা, সেটাই আমার ধারণা
আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে এবং সেই তরুণরা সেই অপেক্ষায় আশা আছে। সেই আশা আপনি এখনো রাখছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। অ্যাডভোকেট শাকিল আহমদ, মোস্তফা কামাল একটা কথা বলেছেন যে সময় কিন্তু শেষ হয়ে যায় না, সময় এখন পর্যন্ত আছে, নির্বাচনের আগ পর্যন্ত আছে, এবং একদিকে আপনার একজন আলোচক বলেছেন এই সম্পর্কটিকে মানে এই জোটটিকে পরকীয়ার সাথে তুলনা করেছেন, আরেকজন বলেছেন লিভ টুগেদারের সাথে তুলনা করেছেন। আসলে শেষ পর্যন্ত এনসিপি কি চিন্তা ভাবনা করবে, মানে তারা এভাবেই এগিয়ে যাবে, মানে কিভাবে দেখুন, আমরা সহ্য তো- করছেন এরকম সমালোচনাগুলো? দেখুন আসলে সমালোচনা সহ্য করাটা হচ্ছে গণতন্ত্রের একটা সবচেয়ে সৌন্দর্য, এবং আমরা সবসময় মনে করি যে আমরাই যে সঠিক এটাই না, আমাদের ভুল থাকতে পারে, আপনারা সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন, আমরা এটাকে স্বীকার করতে চাই যেটা অন্যরা স্বীকার করতে চাই না। আমরা শিক্ষা নিতে চাই, সমাধান করে সামনে আগাতে চাই। দ্বিতীয়টি হচ্ছে জোটটা করা হয়েছে শুধুমাত্র নির্বাচনী একটা কৌশলগত জোট, যে আমরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আগামী বাংলাদেশের যে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমরা গত 1.5 বছরে আমাদের দল গঠনের আগে এবং পরে আমরা অনেক চেষ্টা করেছি যে কিছু স্ট্রাকচার চেঞ্জ করা যায় কিনা। সেখানে দেখলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে আপনি ক্ষমতায় না গেলে স্ট্রাকচার চেঞ্জ করা পসিবল না। আর স্ট্রাকচার চেঞ্জ না করলে নয়া বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলছি, এটাকে আসলে এই রূপরেখাটাকে বাস্তবে রূপদান করাটা খুবই অসম্ভব, এবং মানুষের শুধু শুনবো, বাস্তবে দেখতে পারবে না। এই কারণে কিন্তু আমরা আজকে জোটবদ্ধ হওয়া হয়েছে, এবং আমরা মনে করি যে এই জোটবদ্ধ হলেই যে আমরা শেষ হয়ে যাচ্ছি, কিংবা আমাদের প্ল্যান বা আমাদের ভাবনা, আমাদের বয়ান শেষ হচ্ছে তা না, বরং জোটবদ্ধ হয়ে যখন আমি সংসদে যাব, সেখানে গিয়ে আমার যে বয়ানটা বলেছি এখানে বাস্তবে রূপদান করার সুযোগ আসবে, এবং সেটা আমরা করতে চাই। আমরা দেখাতে চাই যে বাংলাদেশের এনসিপি যেটা বলেছে, নতুন কথাগুলো মানুষের কাছে, নতুন বন্দোবস্ত, পুরান রাজনৈতিক প্রসেসকে ভেঙে ফেলা, শাসনতন্ত্রে পাতাতন চেঞ্জ করা, এটা আমরা করতে চাই। তো এটা করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন কোনো চাওয়া পাওয়া ছাড়া, তাদের এই আত্মার প্রতি আমাদের যেই চাওয়াটা, এটা পূরণ হবে। যে ভাই বোনেরা তাদের জীবনে আহত হয়ে এখন ফিরছেন, চোখ নেই, হাত নেই, পা নেই, তাদের কিছুটা শান্তি লাগবে যে না, আমার হাত হারিয়েছে, বাংলাদেশের সিস্টেমটা চেঞ্জ হয়েছে। রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই। আপনি তো বলছেন যে ক্ষমতায় গিয়ে আমরা এই কাজগুলো করতে চাই। প্রেক্ষাপট যদি পাল্টে যায়, সম্পূর্ণ সমীকরণটা উল্টে যায়, অন্য কেউ যদি সরকার গঠন করে, তখন কি করতে পারে? ধরেন আমার জোট করলো না, বিএনপি জোট গঠন করতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কারণ ক্ষমতায় আমি যাবো নিশ্চয়তা নেই। আমরা আশা করতে পারি জনগণ ডিসাইড করবে যে ক্ষমতায় আমি যাবো না আপনি যাবেন। যদি বিএনপি যাই, কোনো সমস্যা নেই, বিএনপির ভালো কাজে আমরা সবসময় সঙ্গে থাকবো। দেখুন, আগের যে সিস্টেম ছিল, যে আমি বিরোধী দল মানেই সরকার দল ভালো করুক মন্দ করুক, অলওয়েজ আমি নেগেটিভ বলছি না, আমি এটা করতে চাই না। আমরা আমার ইচ্ছা মতো হরতাল দিয়ে আমি দেশকে অস্থিতিশীল করছি, এটা আমরা চাই না। আমরা চাই এই রাষ্ট্রের রাজনীতি নামটা শুনলে সবাই এক ধরনের ভয় পায়। রাজনীতি এটা করো না, আমার বাপ মা আমাকে বলে রাজনীতি করা দরকার নাই, বিকজ অফ ভয় পাই, আমার ছেলে ইনসিকিউর, কালকে আমার ছেলেকে জেলে নিয়ে যাবে ক্ষমতায় না গেলে। আমরা চাই এই সিস্টেম চেঞ্জ হোক, মানে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুক বাংলাদেশের রাজনীতি। অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল, অ্যাডভোকেট শাকিল আহমদ এবং অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, তিনজনকেই আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।